প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা, বিদায়ী কাউন্সিলর গ্রেপ্তার, দিকে দিকে গ্রেপ্তারি ছড়াছড়ি, কোথাও ডিম ছোড়া হচ্ছে, কোথাও গোবর। এই প্রেক্ষাপটে একদা তৃণমূলের গড় ফলতা থানার উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হলো 10 জনকে। হামলাকারীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে তার স্ত্রীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে থানায়। কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পালিয়ে পুকুরে ঝাঁপ দিতে দেখা যায় হামলাকারীদের। সেই ঘটনাতেই এবার মামলা রুজু করল পুলিশ। এফআইআর রুজু হলো জাহাঙ্গীর খানের স্ত্রী সহ 15 জনের বিরুদ্ধে। গ্রেপ্তার হলেন 10 জন। একটা কোনো ষড়যন্ত্র এরকম মনে হচ্ছে জাহাঙ্গীর খানের নেতৃত্বে। অল্প কিছু পয়সা হয়েছে দিয়ে কাউকে ওইভাবে কিছু একটা র্যালি করে মানে সিস্টেমটা তৈরি করেছে। ওইভাবে থানা ঘেরুয়া করার প্রোগ্রাম ছিল, যাতে করে জোর করে পাবলিকের চাপ করে কিছু একটা করা যায়। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ফলতায় তৈরি হয়েছিল এমন পরিস্থিতি। বুধবার সামনে এলো সেই সময়কার আরো ছবি, যেখানে দেখা যাচ্ছে পুলিশ রাতের সামনে কিভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে পুষ্পা বাহিনী। দাঁড়িয়ে আছি ফলতার জোড়াবটতলা, ঠিক এইখানে গতকাল সকাল 10টা থেকে এই এলাকায় একাধিক জমায়েত শুরু হয়। মূল লক্ষ্য ছিল গতকাল তারা ফলতা থানায় গিয়ে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে আনার মতো এরকম একটা উদ্দেশ্য ছিল। অভিযোগ, এখানকার একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খানকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানায়। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় কেন্দ্রীয় বাহিনী, জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গীর বাহিনীকে। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকেই জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। পুলিশের কাছে খবর ছিল তারা জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভিড় ফলতা থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। কালকের এখান থেকে প্রচুর লোক জমায়েত হয়ে একসাথে এখান থেকে যাচ্ছিল ফলতা থানা ঘেরাওয়ার জন্য। কিছু বাইরে থেকে এসেছিল, কিছু এখান থেকে এসেছিল। এদের দাবি জাহাঙ্গীর খানের মুক্তি চাই। মঙ্গলবার এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। কাউকে যদি গ্রেফতার করা হয়ে থাকে, মূলত সেটা চলবে আইনে। এবার যদি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, তার কিছু প্রতিবাদ গণতন্ত্রে হতে পারে, সেটা সম্ভব মানবিকতার সঙ্গে সেটা দেখা উচিত। কিন্তু তারপরেও যদি কোনো পদক্ষেপ প্রয়োজন হয়, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এটা তারা বলতে পারবেন যারা নিয়েছেন এবং যাদের উপর হয়েছে। এর আগে 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর খানকে। এরপর এলাকায় কখনো তাকে হাতজোড় করে ক্ষমা চাইতে, কখনো রাস্তায় কান ধরতে দেখেছে রাজ্যবাসী। এরই মধ্যে মঙ্গলবার পুষ্পা বাহিনী তাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে। পুলিশ সূত্রে দাবি, সেই ঘটনায় বেআইনি জমায়েত, হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ফলতা থানা। কোন আইনের শাসন? থানায় হামলা রক্ষা হয়েছে, নয়তো তো খবর হতো যে জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে গেল উত্তেজিত জনতা। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা হতে পারে এবং আমি বলবো এটা একটা ভয়ঙ্কর টেরর অ্যাটাকের শামিল। থানা থেকে বা লকআপ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া, দল পাকিয়ে জাহাঙ্গীরের স্ত্রী তিনি নাকি লোক জড়ো করছিলেন। আজকে তুমি ভেবে দেখো, ওখানে বোমা ফাটতে পারতো,
ওখানে গুলি চলতে পারতো, ওখানে কেন্দ্রীয় বাহিনীকে প্রভোগ করা হচ্ছিল যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে দেন, যা আগে হয়েছিল শীতলকুচির সময়, তোমার মনে আছে সে সময় কি একটা একদম। হইচই হয়েছিল। এবং বোঝো যে মোডাস অপারেন্ডিটা কি, যদি একটা গুলি চলতো তাহলে সারা বাংলা জুড়ে ভয়ঙ্কর কাণ্ড হতে পারত। এবং শীতলকুচিতে ওই মোডাস অপারেন্ডি অত্যন্ত সফল হয়েছিল। এখানে সফল হলো না, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের সৌভাগ্য। একটা কথা ভাবুন যে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি জানেন যে তার দলের একজন বোমা বাঁধে, অথচ তাকে তিনি প্রশ্ন করার অধিকার দিচ্ছেন, মৃদু সস্নেহে বকছেন, কিন্তু পুলিশি ব্যবস্থা নিচ্ছেন না। এটা গেল মুদ্রার একটা দিক। আরেকটা দিক ভাবুন, ওই প্রশাসনিক সভায় জেলার সমস্ত পুলিশের বড় কর্তারা বসে আছেন, যারা মুখ্যমন্ত্রীর কথা শুনছেন, স্বচক্ষে দেখছেন যে মুখ্যমন্ত্রী একজনকে বলছেন, এক নেতাকে বলছেন তুই বোমা বাঁধিস, তারপরেও সেই পুলিশ কর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি বলছি এ বিচিত্র। আজকে সজল উল্টো দিক থেকে যদি ভাবি, সেই দিন ওই ভুবনের মাসির গল্পের মতো যদি মুখ্যমন্ত্রী জেনে শুনে বোমা বাঁধার লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আজকে এনআইএ-কে চার্জশিট দিতে হতো না, মূল চক্রী হিসেবে চার্জশিট দিতে হতো না, ভাঙড়ে বিস্ফোরণের কেসই হতো না। ভুবনের উদাহরণটা ঠিক মিলল না, কারণ কানটাকেও কেটে নেয়নি, ভুবন তো কান কেটে নিয়েছিল না। তো আমি বলছি তার থেকেও ফ্যালাসিটা দেখুন আপনি, দুজনকেই জেড প্লাস ক্যাটাগরি, একজনকে এমএলএ রেখেছিলেন। এইভাবে যদি খেলাটা ঠিকভাবে নির্বাচন কমিশন না খেলতো, তাহলে এই জাহাঙ্গীর এবার এমএলএ হয়ে যেত, এই জাহাঙ্গীর এমএলএ হয়ে যেত। মানে মুখ্যমন্ত্রী আসলে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি একটা ওই যে যেটা কুণালদাই সম্ভবত বলেছিলেন ডাকাত রানী। শওকতটা কি মাছ চোর, কে বলছে? ওর দলের লোকেরাই বলছে। আজকে জাহাঙ্গীরকে দেখে আপনি দেখেছেন, জাহাঙ্গীর ওই যে বাজার দিয়ে ঘুরছিল, যেখানে দোর্দণ্ড প্রতাপশালী লোক, সেখানে লুঙ্গি পরা লোকেরা ওখানে কি করছিল, টুপি পরা লোকেরা ওর বিরুদ্ধে কি বলছিল। এই যে 7 লক্ষ ভোটের কথা বলছেন, ফলতার ভোটের রেজাল্ট কি হয়েছে? এই যে 7 লক্ষ ভোটটা যে মানে লোকে বলে দুধে জল মেশায়, এই যে জলে দুধ মিশিয়েছে, সেইটা এই রেজাল্টটা বোঝা যাচ্ছে। আপনি নিশ্চয়ই বলতে পারেন নির্বাচন কমিশনের ব্যর্থতা ছিল না ছিল, সেটা নিয়ে আর আলোচনা করার কিছু লাগে না, রেজাল্টই বলে দিচ্ছে কোথাও না কোথাও লুপহোলস ছিল। কিন্তু আমি বলছি যে থ্যাঙ্কস টু গড যে এবারের নির্বাচনটা আমরা হয়তো এটাকে আরো 5 বছর আগে পেতাম, সেটা হয়নি, কিন্তু আমরা যেভাবে পেয়েছি তার থেকে অন্তত এইটা প্রচার, মানে এটা যে ভগবান মুক্তি দিয়েছে বাংলার মানুষকে, এই বিষয়ে বলার কোনো অবকাশ নেই। এখানে যে কথাটা সজলবাবু বলছেন বা যেটা অভিজিৎবাবু বলছেন যে 24-এর নির্বাচনে বুথের ভেতর নানা কিছু করা হয়েছে, সেটা নিয়ে তিনি ইলেকশনে পিটিশন করেছেন, ভেরিফাইড, খুব ভালো কথা। একই জিনিস বা একই ধরনের অভিযোগ তো আমরা চৌঠা মে নিয়েও করছি, সেই ব্যাপারে সজলবাবুরা কি কবে করছো? সেই ক্ষেত্রে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে, ইলেকশন পিটিশন ফাইল হয়েছে। একটা ছোট্ট প্রশ্ন, একদম ছোট্ট প্রশ্ন, কটা বুথে তৃণমূল কংগ্রেস কটা বুথে রিপোল চেয়েছিল? সেটা নিয়ে ইলেকশন পিটিশন ফাইল হয়ে গেছে। পুষ্পা ঝুঁকেগা নেহি বলে হুঙ্কার দেওয়া ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এখন জেলে। আর জাহাঙ্গীর যার ঘনিষ্ঠ ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ। ভোটে হারের পর থেকেই বিধানসভায় সই জালিয়াতি, নিয়োগ দুর্নীতি মামলা এবং উস্কানিমূলক মন্তব্যের মামলায় জিজ্ঞাসাবাদের হ্যাট্রিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত 3 দিনে কেন্দ্রীয় ও রাজ্যের এজেন্সি মিলিয়ে মোট 26 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া মামলায় জড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হলো কালীতলা আশুতি থানায়। অন্যদিকে মঙ্গলবার রাতেই প্রায় 250 কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অপর এফআইআরটি দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। একটি মাটি চুরি, অপরটি হচ্ছে ত্রাণ দুর্নীতি। জোড়া এফআইআর দায়ের হয়েছে, একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আত্মসহায়ক সুমিত রায় সহ অন্যান্যদের নামে, অপরটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের নামে অভিযোগ দায়ের। দুটি মামলা মিলিয়ে মোট আর্থিক তছরূপের পরিমাণটা প্রায় 550 কোটি। আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগে শনিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ত্রাণে প্রাইমা ফেসে আমি এফআইআর নাম লিখেছি অভিষেক ব্যানার্জির। 2,43,000 এখানে নাম রয়েছে। তা 2,43,000কে ওরা বেনিফিশিয়ারি যে লিস্ট তৈরি করেছে, তাতে দেখা যাচ্ছে যে একই নামে 15 জন 16 জন, একটা ফোন নাম্বারেই প্রায় 10-12 জন, একটা অ্যাকাউন্ট নাম্বারেই প্রায় 8-9 জন। তো বিষয়গুলো ওরা হ্যাফাজার্ডলি বসিয়েছে।
2020 সালের 20 মে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ভেঙে পড়ে অগণিত বাড়ি। দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ ও আর্থিক সাহায্যের ঘোষণা করে সরকার। দুটি ভাগে ভাগ করা হয় উপভোক্তাদের। যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে যায় তাদের ক্যাটেগরি এ তে রেখে এককালীন 20,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বি ক্যাটেগরিতে রেখে এককালীন 5,000 টাকা সাহায্য ঘোষণা করে সরকার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ত্রাণের সেই অর্থ পৌঁছে যায় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক এই জায়গাতেই দুর্নীতির একাধিক অভিযোগ আসছে বলে দাবি পুলিশের। কিভাবে দুর্নীতি করা হয়েছিল সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে পুলিশ। অভিযোগ, সেই সময়ের উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখে একাধিক বেনিয়ম সামনে এসেছে। যেমন উপভোক্তার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে, এক ফোন নম্বর এবং এক ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে। অনেক সন্দেহজনক উপভোক্তাও রয়েছে তালিকায়। আবার একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি দেখিয়েও একাধিকবার টাকা তোলা হয়েছে। একটি বাড়ি একটি অনুদান নীতি উপেক্ষা করে একই বাড়ির ছাদের নিচে বসবাসকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ত্রাণের টাকা গেছে। পুলিশের দাবি, সরকারি পোর্টালে দেখা যাচ্ছে হাজার হাজার অনুমোদিত আবেদনের ক্ষেত্রে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পদস্থ সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন এডিএম ডেভেলপমেন্ট ও বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের 2 বিডিওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোনো রকম তথ্য যাচাই করা ছাড়াই হচ্ছে ত্রাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি হচ্ছে যে বিষয়ে অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা মিথ্যে তালিকা একটা তৈরি করে আত্মীয় স্বজন ও তার সহযোগীদের নাম ঢুকিয়েছিল। অভিযোগকারীর দাবি, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 25,80,20,000 টাকা এবং বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে 32,05,95,000 টাকা বরাদ্দ হয়েছিল। অভিযোগ, শুধুমাত্র এই দুটি ব্লকেই দুর্নীতির পরিমাণ প্রায় 58 কোটি টাকা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ধরলে সেই অঙ্ক গিয়ে দাঁড়াবে প্রায় 250 কোটি টাকায়। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 3,500 কোটি টাকা আমফানের জন্য দিয়েছিল, আর রাজ্য সরকার বলছিল নাকি 6,500 কোটি টাকার মতো দেবে আমফানের। কিন্তু দেখা যাচ্ছে যে 2,43,000 হাউস হোল্ডের নাম এখানে করে দেওয়া হয়েছে। ইভেন এর মধ্যে এত গরমিল যে আপনি যদি গভর্নমেন্ট ডেটা দেখেন তাতে দেখতে পাবেন যে টোটাল বিষ্ণুপুর ব্লকে হচ্ছে 31,000 মতন হাউস হোল্ড, তো সেখানটাও ত্রাণ পাচ্ছে 34,600 জনের মতন। তো মানে সে গল্পের গরু গাছে তুলেছে এরা। হেতু ব্যক্তি অভিজিৎ বাবু এবং তিনি অভিষেকের কাছেই পরাজিত হয়েছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন, ফলে তার অভিযোগের মধ্যে রাজনীতির রং থাকতে পারে, কিন্তু যে যে বিষয় অভিযোগ তার মেরিট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। তার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, নথিজাল, জালিয়াতি, জাল নথি আসল বলে ব্যবহার, সরকারি কর্মচারীর দ্বারা বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র। এছাড়াও দুর্নীতি দমন আইনে সরকারি কর্মীর ঘুষ নেওয়া এবং দুর্নীতিমূলক অসদাচরণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও। গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি। তারও ব্যবস্থা হবে, লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখবো। অভিষেককে লক্ষ্য করে যদি পরপর বিভিন্ন জায়গায় এগুলো হতে থাকে, সেক্ষেত্রে একটা রাজনৈতিক যোগসূত্র বা রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো হতে পারে। আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগের পাশাপাশি সরকারি খাস জমি থেকে মাটি চুরির অভিযোগেও দায়ের হয়েছে এফআইআর, আর সেই অভিযোগপত্রেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাটি থেকে ত্রাণ সব খেয়েছে, এটা চোর। ভাইপো একটা চোর, চোর ছাড়া কিছু নয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল জলাশয়। এই মর্মে সোমবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। তার অভিযোগপত্রে প্রথমেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম, আর অভিযোগপত্রের তৃতীয় নাম বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, যিনি হুমকির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, মাটি কেটে নেবার ফলে 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে।
অভিযোগ 2017 পর থেকে মাটি চুরি শুরু হয়। এর ফলে একটা বিশাল এলাকায় ভূমিরূপ বদলে গেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই ছবিও তুলে ধরেছেন অভিযোগকারী। তাতে দেখা যাচ্ছে 2017 সালে যেখানে এলাকা সবুজ অর্থাৎ জমি রয়েছে, 2026-এ এসে সেখানেই তৈরি হয়েছে বিশাল জলাশয়। মাটি চুরির অভিযোগ যে জায়গায়, সেটা হচ্ছে কালীতলা আশুতি থানা এলাকার। এই হচ্ছে সেই জায়গা, যে বিষয়টা স্থানীয়রা বলছেন যে এই যে বিস্তীর্ণ যে বড় একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে জল জমে রয়েছে, এই এলাকাটা এমএলএ লেক হিসেবে পরিচিত। এই হচ্ছে জায়গা, যে জায়গায় সম্প্রতি বেশ কয়েক বছর ধরে এখান থেকে মাটি তোলার দরুন এই জায়গা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। এবং স্যাটেলাইট ইমেজ যে বিষয় দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল এখানে জমি ছিল, এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে এখানে কিন্তু সেই জমি থেকে সেখানে জলা জমিতে রূপান্তরিত হচ্ছে। আগে জমি ছিল, তারপর কবে থেকে এটা কি হলো? ওটা ওই প্রথম হচ্ছে রেলের প্রজেক্ট থেকে হয়েছে, মাটি তোলা হয়েছে, তারপরে এই তো এই ঢিল হয়েছে, আমরা দেখেছি। মাটি তোলা হতো, সেটা বলতে পারবো না। মাটি তোলা, হ্যাঁ সেটা আমি বলতে পারবো। শাকারি পোতা কি এমএলএ লেক নাকি কি বলে এটা? হ্যাঁ কি লেক বলেন আপনারা? না, আমরা এমনি ঝিল বলি আমরা। বুধবার সকালে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় ও অন্যান্যদের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক জামিন অযোগ্য ধারাসহ 7টি ধারায় এফআইআর রুজু করে কালীতলা আশুতি থানা। তার মধ্যে রয়েছে চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ধারাও। এছাড়াও খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন এবং জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনেও রুজু হয়েছে মামলা। পুলিশের দাবি, সংগঠিত ক্রিমিনাল সিন্ডিকেটের সাহায্যে বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে খনন কাজ চালানো হয়েছে। শাখারিপোতা মেন রোডের পাশে অবস্থিত এমএলএ লেক ও তার লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাজমি এলাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে বড়সড় বেআইনি খনন হয়েছে। এমপি হওয়ার পর 2017 সালের পর থেকে বিশাল বড় বড় দিঘি কাটা হয়েছে। এর জন্য দেখুন, মাটি কাটতে হলে সরকারের পারমিশন চাই, বিএলআর পারমিশন চাই, এডিএমএলআর পারমিশন চাই, পারমিশন চাওয়ার পর রয়্যালটি জমা দিতে হবে। রয়্যালটি জমা দেওয়ার কারণ আপনার হাতে তো এত পাওয়ার নেই যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার বলে আপনি পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ডিস্টার্ব করবেন। এটা তো ঠিক নয়। এনভায়রনমেন্টকে পুরো শেষ করে দিচ্ছে অভিষেক ব্যানার্জি। একটা দিঘি কাটা হয়েছে, নিষ্ঠুরের মতো মাটি তোলা হয়েছে। শুধু সারদার এরিয়ার মধ্যেই 11, 20, 21খানা আপনার বড় বড় দিঘি করা হয়েছে। আপনার যে কালীতলা আশুতিতে যেটা করেছে প্রায় 163 বিঘা। হতেই পারে যে বিজেপি যেহেতু, আর অভিজিৎবাবু অভিষেকের বিরুদ্ধে প্রার্থীও ছিলেন, ফলে তাঁর রাজনৈতিক একটা কারণ থাকতেই পারে এই এফআইআরগুলি হওয়ার। যত দিন যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের সব কীর্তি সামনে আসছে, তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল জমানার 4 মন্ত্রী গ্রেফতারও হয়েছেন, আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও রয়েছেন পুলিশের স্ক্যানারে। বারবার নোটিশ সত্ত্বেও হাজিরা দেননি। এবার তিনি আরও বিপাকে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ইমেল করেছেন বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তার দাবি, মেসির টিমের তরফে ইমেলে বলা হয়েছে মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন, কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে প্রোটোকল অনুযায়ী মাঠে কোনো বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল, তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। মেসি কাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও আর কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গতকাল রাত্রিরেই গেছে ইমেলটা। এটা এসছে কোথা থেকে ইমেলটা কারা করেছে? যে মেসি ট্যুরের যে যারা অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল ইন্ডিয়া ট্যুরের, সেখান থেকে মেলটা গেছে। কাকে করা? বিধাননগরের সিপিকে। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে। যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, ভিভিআইপিদের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা।
হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় এফআইআর, কিন্তু বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? তিনি এইসব কিভাবে করতে পারলেন? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। গোটা দেশের আরও অনেক জায়গায় মেসি গেছেন, কোথাও তো এসব হয়নি। প্রচুর মেসি ভক্ত সেদিন মাঠে ছিলেন। নিরাপত্তার কারণে মেসি আগে চলে যেতে বাধ্য হন। মানুষের স্বপ্নভঙ্গ হয়। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এরপর 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিশ দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতে নির্দেশের পরেও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাট্রিক করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত বলেন, অরূপদা, আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্ত। দুটো তো করেনি শুনেছি, থার্ডটাতেও সামানটা গেছিল কি জানি আমি ঠিক জানি না। আমার কাছে যে খবর ছিল উনি থার্ড সামানটাও কমপ্লাই করেনি। এখন কেন উনি করছেন না সেটা উনি বলতে পারবেন, ওনার লয়ার বলতে পারবেন। বাট আশা করি ওনাকে আজ না কাল তো কমপ্লাই করতেই হবে, কেননা এটা কোর্টের নির্দেশ, উনি তো আইনের ঊর্ধ্বে নয়। আশা করি উনি কালকে যদি যান ভালো কথা, ওনাকে তো ইনভেস্টিগেশনে সাপোর্ট করতেই হবে। মেসি কাণ্ডের ফাইল খোলার পর কী তথ্য সামনে আসবে সেদিকেই সবার নজর রয়েছে। যেমন নজর রয়েছে আরজিকর ফাইল নিয়ে আপডেটের দিকেও। বদলের বাংলায় খুলে গেছে আরজিকর ফাইলস। নতুন করে শুরু হয়েছে তদন্ত। কেন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল নিহত চিকিৎসকের দেহ? দ্রুত সৎকারের নেপথ্যে কি কোনো চাপ কাজ করেছিল? সৎকার যাতে তাড়াতাড়ি হয় সেজন্য শ্মশানে কোনো রাজনৈতিক নেতা কি এসেছিলেন? আরজিকর কাণ্ডে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই। বুধবার সকালে সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের 4 জন সদস্য পানিহাটি শ্মশানে যান। দুটো বডি ছিল, তাদের আমরা তো জানতাম না যে এরকম প্যাথেটিক দুর্ঘটনা ঘটেছে। প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা তো আমরা জানতাম না। আমরা জানি তখন নর্মাল এরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তাহলে পাড়ার মেয়ে, পাড়ার ডাক্তার, তো বেটার কাউন্সিলর, এমএলএ এরা সব ছিলেন, পুলিশও ছিল। তারপর আগে দুটো বডি ছিল, ঠিক আছে যে ঠিক আছে ওটা আগে হয়ে যাক। এরা সোমনাথ দে আর নির্মল ঘোষ এরা ছিল। 9 আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ঘটে নারকীয় এক ঘটনা। তরুণ চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়। তড়িঘড়ি তার দেহ সৎকারের চেষ্টা হয়। সব দেহবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচিরা। কিন্তু যাবতীয় প্রতিরোধ উপেক্ষা করে কার্যত মা বাবাকে দূরে রেখেই সৎকার করে দেওয়া হয় দেহ। কেন এত তাড়াহুড়ো? কি লুকোনোর চেষ্টা হয়েছিল? এই প্রশ্ন বারবার তুলেছেন নিহত চিকিৎসকের মা বাবা। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। আমাকে ওই পোস্টমর্টম থেকে পুলিশই বুক করেছিল, পুলিশ যে বডি আছে নিয়ে চলো, আমরা যাবো বডি নিয়ে, আমাদের কাজই এটা বডি নিয়ে যাবো। আগে থেকে ওদের চালা সব রেডি ছিল। ওখানে গিয়ে প্রচুর পুলিশ ছিল। ওখানে গিয়ে আমি 8 ঘন্টা ছিলাম শ্মশানে, পানিহাটি শ্মশানে। রিলিজ হয়ে যাওয়ার পরে আমাকে টেচার রিটার্ন করে দেয়, আর আরও অফিসার ছিল, কাউন্সিলর ছিল। তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি, কেন ভিড়ভাড়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। নিহত চিকিৎসকের মা এখন বিজেপি বিধায়ক। নতুন করে শুরু হয়েছে তদন্ত। কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট,
এগুলো আমরা পরে পরে বের করব। তবে অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ব্যতীত হসপিটালে কিছুই হতো না। স্বাস্থ্যমন্ত্রী এর জন্য দায়ী, স্বাস্থ্যমন্ত্রী জেলে যেতেই হবে। 2024 সালের 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানে ঠিক কি ঘটেছিল? শ্মশানে কারা কারা ছিলেন? কে মৃতদেহ দাহ করেছিলেন? শ্মশানের কর্মীরা কি দেখেছিলেন? কারা কি বলেছিলেন? এইসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর জানতে পানিহাটি শ্মশানের অফিসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। একটা পোস্টমর্টম বডি আসে সন্ধ্যে খুব জোর 6টা থেকে 7টা 8টার এর পরে আর পোস্টমর্টম বডি সচরাচর আসে না। একটা যখন 11টার সময় এসছে তার মানে সারাদিন ধরে এটা নাজেহাল নিয়ে চলেছে। হয়তো আমরা তো এইভাবেই জেনেছি, আমরা তো তখন তো জানি না যে এরকম হয়েছে, কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে রহস্য আছে। হ্যাঁ, রেজিস্টার খাতা দেখতে চাইলেন, দেখলেন যে কি লেখা আছে না আছে, কিভাবে হয়েছিল লেখাপড়াগুলো সব দেখলেন। গত সোমবার সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাকেশ প্রধানের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্তকারী দল আরজিকর মেডিকেল কলেজে যায়। এবার পানিহাটি শ্মশানে গেল তদন্তকারী দল। ভয়ঙ্কর ঘটনা। আরজিকর তো বিচার চায়, অভয়া তো বিচার চায়, কিন্তু গোটা রাজ্যের মানুষের দাবি, রাজ্যে গেছে লাখো লাখো মানুষ। দুর্ভাগ্যক্রমে তখন সেই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে উল্টে দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, পুলিশ, সিবিআই। তারাও চুপ। রাজ্যের পুলিশ যা বলেছে তাতেই সিলমোহর মেরেছে সিবিআই। সিবিআই হাইকোর্ট দিলেন, এত কিছু তাদের ঢাকঢোল পিটিয়ে তদন্ত হলো। 3টি কোর্ট এই তদন্ত কার্যত সেখানে তাঁরা মনিটর করলেন। একটি হচ্ছেন ট্রায়াল কোর্ট, সব পক্ষই বলার সুযোগ পেয়েছেন। একটি হাইকোর্ট, সব পক্ষ বলেছেন। একটি সুপ্রিম কোর্ট। তারপরে নতুন করে আবার অকখর জায়গায় চলে যাওয়ার, সেটা কি রাজনৈতিক চাপে না লোক দেখানো? প্রথম দিন থেকে কলকাতা পুলিশ এবং কমিশনার বলছিলেন যে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই পরিবারের সঙ্গে যা যা ব্যবস্থা করার, সহায়তা করা হয়েছে, তারাও খুব খুশি। আমরা প্রথম এর উল্টো ছবিটা দেখলাম কোর্টে, যেখানে এই পরিবারের তরফ থেকে এভিডেভিট করে বলা হলো যে কিভাবে তাদের পরিবারকে বসিয়ে রাখা হয়েছে এবং 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। আজকে আপনারা শুনলেন এই ভাষায় একজন মা বলছেন যে তারপর আমাদের ওখানে বসিয়ে রেখেছে, দেখতেই দিচ্ছিল না। এইমাত্র তিনি বললেন, আমরা তো পুলিশের পায়ে ধরছি, আমার মেয়েকে একবার মুখ দেখাও, বলছে তদন্ত চলছে। আমি বলছি কলকাতা পুলিশ কমিশনার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তার যত বিষোদ্গার ওই 14 তারিখ দাঁড়িয়ে বললেন, তিনি পরিবারটার সঙ্গে কথা বললেন না। এই মা বললেন এইমাত্র, সেদিন আমাদের এত, শব্দটা লক্ষ্য করুন, সেদিন আমাদের এত হেনস্থা, সেদিন আমাদের এত হেনস্থা হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত। ওরা আমাদের খুব প্রেসারে রেখেছিল। কারা? আমি বলছি যদি এই ওরা পুলিশ বাহিনী হয় তাহলে তো মারাত্মক। আমার মনে হয় এক্ষুনি কলকাতা পুলিশ কমিশনের এই মা এবং বাবা যারা সব হারিয়েছে তাদের বাড়ি চলে যাওয়া উচিত, তাদের সঙ্গে কথা বলা উচিত। ওরা আমাদের তো মারাত্মক। কলকাতা পুলিশ সম্পর্কে এই পরিবারটা এই এত বড় ঘটনা, যার জন্য শুধু দেশ নয় গোটা পৃথিবী তোলপাড় হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে মা বললেন এই মাত্র ঘণ্টাখানেক সঙ্গে সুমনের এই সাক্ষাৎকারে যে তারপর তো ওখানে আমাদের বসিয়ে রেখেছিল, দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি, আমার মেয়েকে একবার মুখ দেখাও, বলছে তদন্ত চলছে। সেদিন আমাদের এত হেনস্থা হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত। পুলিশ তো বলেছিল যে কোথাও কোনো স্বচ্ছতার অভাব নেই, তাকে দাহ করা হয়েছে পরিবারের সম্পূর্ণ সহমতিতে। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এত কন্ট্রাডিকশন বেরিয়ে এসছে এই সুকান্ত মায়ের যখন ইন্টারভিউ নিল তারপর থেকে, এবং আপনি সেটা আবার রিপিট করে আমাদের পড়ে শোনালেন। তাতে এই যে পুলিশের যে রোলটা, যে ওষুধের ব্যাপারটা যেটা বলছি, এটা মারাত্মক। এই জিনিস আমি আপনাকে বলছি, এটা পুলিশকে দিয়ে কিন্তু তদন্ত করা সম্ভবপর না। সেপারেট কোনো এজেন্সি ছাড়া এই জিনিসে কিন্তু মূলোদ্ধার করা যাবে না। ভেরি ক্লিয়ার। আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট একটা লাইন শুধু বলবো, ওনার মায়ের ইন্টারভিউর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমার লেগেছে যে ওরা খুব প্রেসার করেছে। ওরার মধ্যে শুধু পুলিশ নেই, ওরার মধ্যে লোকাল তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর, তোমার বাড়ি কি বলছেন আপনি? না হতে পারে, কিন্তু আমি বলছি উনি পুলিশকে মেন করছেন।
আজকে ওরাটা কারা স্পষ্ট করুন। ওরাই তো ওনাকে কমপ্লেন করতে যাওয়া থেকে মারাত্মক অভিযোগ। ওরা কারা? ওরা কারা? আরেকটা কথা বলছেন, আজকে ওনার মায়ের ইন্টারভিউ থেকে পরিষ্কার যে পুলিশ তাড়াতাড়ি ওদেরকে বের করে দিতে চাইছিল, এবং মানে তো যাতে কেসটা আর কোনো না হয়। এবং আরেকটা বিষয়, গাড়িটা ভাঙবো না। আরেকটা প্রশ্ন, আজকে যে ওনার মায়ের কাছে কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি বলেছে আমি মনে করি না উনি দোষী, একদম এটা ক্লিয়ার করেছে। আর সেই মুখ্যমন্ত্রী আজকে, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মিছিল করছেন, মানে রাজ্য সরকারের প্রতিনিধি বলছে রাজ্য সরকার জবাব দাও, এবং রাজ্য সরকারের প্রধান মিছিল করছে। এইটা কোনোদিন জাস্টিস পাওয়ার উপায় হতে পারে না। এই যে ওনার মা যে আবেদনটা করছে, এটার প্রতি রাজ্য সরকার সংবেদনশীল নয়। ওয়ান থেকে আপনাকে বারবার বলেছি যে একজন মা তার সন্তান হারিয়েছে, ওইভাবে এক সন্তান হারিয়েছে, তার প্রতি যে দায়িত্বশীল দায়বদ্ধতা প্রশাসনের থাকার কথা, আজকে ওনার বক্তব্য থেকে পরিষ্কার না ছিল না। আরজিকর স্বাস্থ্য দপ্তরের থেকে কোনো রেসপন্সিবিলিটি প্লে করেছে না আমাদের পুলিশ প্রশাসনের জায়গা থেকে। এবং একই সাথে উনি যখন বলছেন যে আমার উপরে চাপ ছিল, আমার মানে মনে হচ্ছে যে এরা যারা চাপ দিয়েছে তারা মানুষ না অমানুষ। মানে কতটা অমানুষ হলে তাদের বেস্টেড ইন্টারেস্টটা কি, তারা কোন স্বার্থে চাপ দিয়েছে এই তারা লুকোতে চাইছিল। একদিকে একের পর এক খুলছে ফাইল, নতুন করে শুরু হচ্ছে তদন্ত, তপ্ত রাজনীতি, এরই মধ্যে ভাঙছে তৃণমূল, বাড়ছে দ্বন্দ্ব, নিত্যদিনের সংঘাত, দুর্বল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাত শক্ত হচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে 28 জনের মধ্যে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদই মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। ये जो झूठ अपील पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। কয়েকদিন আগে অবধি যে দলের নাম কার্যত কেউই জানতো না, তারাই এখন শিরোনামে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দৌলতে এই পার্টি এখন বিজেপির পর এনডিএর বৃহত্তম শরিক। সোমবারই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তারা, আর বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লোকসভায় নিজেদের পঞ্চম বৃহত্তম দল হিসাবে দাবি করল এনসিপিআই। হাওড়ার সাঁকরাইলে এ দলের সদর দফতর। এই দল তৈরি করার সময় দলের সভানেত্রী ছিলেন শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তার স্বামী, তিনি ছিলেন সহসভাপতি। 23-এর পঞ্চায়েত ভোটে 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। দলটা আজকে এত বড় জায়গায় যাচ্ছে, একটা নাম হয়েছে, এত বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছে দলটা, অবশ্যই আমি এই বিষয়ে ভীষণ খুশি। আমার ভীষণ ভালো লাগছে দলটা এত ভালো কাজ, আলোচনা হচ্ছে, অবশ্যই এটা আমার খুব ভালো লাগছে। কারণ যে দলটাকে আমি তৈরি করেছিলাম একটা সময়, সেই দলটা আজকে সকলের কাছে এত গ্রহণযোগ্য হচ্ছে, সবার কাছে এত প্রচারের মধ্যে চলে এসেছে, সবাই এখন এনসিপিআই বলছে, এটা তো ভালো লাগছে শুনতে, আমার ভীষণই ভালো লাগছে। 2023 সালে সাঁকরাইলের 2 গ্রাম পঞ্চায়েতের 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। ওই একই বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 3টি কেন্দ্রে লড়েছিলেন তাদের প্রার্থীরা, কিন্তু কোনো দিকেই জয় আসেনি। পশ্চিমবঙ্গে আমরা পঞ্চায়েত ইলেকশনে বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম, কিন্তু পঞ্চায়েত ইলেকশানে আমাদের সবাই জানে পঞ্চায়েত ইলেকশানে যা অবস্থা হয়েছিল, কিভাবে কি ইলেকশান হয়েছিল সেই সময় 2000, এটা সেই সময় ইলেকশানে কোনোটাই ভালোভাবে হয়নি। তো আমাদের অনেক জায়গাতেই প্রার্থীরা ভালো ফল করেছিল, কিন্তু একটাও আমরা সিট পাইনি, এটাও ঠিক কথা। তারপর 2026-এ অবশ্য আমরা কোনো প্রার্থী দিইনি, কারণ আমরা তখন এনডিএকে সাপোর্ট করেছিলাম। এটা আমাদের দল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে এনডিএকে সাপোর্ট করা হয়েছিল। 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন যেটা হয়েছিল, সেটা তাতে আপনারা বিজেপির কেই সমর্থন করেছিলেন। এটা দল থেকে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এনডিএকে সাপোর্ট করব, সেই জন্যই তো প্রার্থী দিইনি। আমরা চাইনি যে এনডিএর ভোটটা বিয়ে হোক, আমরা এনডিএকে সাপোর্ট করতে চেয়েছিলাম। যে অফিস বাইরে থেকে দেখলে পার্টি অফিস বলেও ঠিকমতো বোঝা যায় না, সাঁকরাইলে এনসিপিআই এর সেই অফিসের বাইরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা খবরের শিরোনামে তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে, আর এনসিপিআই এর যে কমিটি ছিল তাও নতুন করে আবার গড়া হচ্ছে। দুদিনেই ফেসবুকে এনসিপিআই এর ফলোয়ার সংখ্যা 6000 ছাড়িয়েছে। দেখুন, আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে লিখেওছি যে রবিবার 30শে জ্যৈষ্ঠ
বাঙালির জ্ঞান ও চক্ষু উন্মিলিত হইল যে এই পোড়া দেশে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলিয়া একটি রাজনৈতিক দল বর্তমান, এবং সেই দলে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ যোগ দিলেন। সেই দলের নতুন ওয়েব পেজ রাতারাতি খুলে গেল, ঘন্টায় ঘন্টায় তা আপডেটেড হচ্ছে। এই ফর্মুলায় বিমল দ্বারা মানে বিজেপি অন্তত প্রকাশ্যে বলতে পারবে যে শ্রমিক ভট্টাচার্য কথা রাখলেন, বিজেপি তৃণমূলীকরণ হলো না। আবার 20টা সাংসদের সমর্থন পেয়ে গেল বিজেপি। কার্যত সংখ্যার বিচারে গোটা দেশে বিজেপির সব থেকে বড় শরিক হলো এই এনসিপিআই। কিন্তু বিমলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরো প্রক্রিয়াটা হলো ভূপেন্দ্র যাদবের বাড়িতে, আর আগাগোড়া প্রত্যেক মিটিংয়ে এমনকি স্পিকারের বাংলোতেও উপস্থিত থাকলেন নিশিকান্ত দুবে। দিল্লি, পশ্চিমবঙ্গ, শাসক বিরোধী সর্বত্র বিমলদাদের উইন উইন সিচুয়েশন, মানবেন? না, মানুষ যদি আমাদের জিতিয়ে দেয়, উইন উইন সিচুয়েশন করে, আমরা কি বলবো সুমন? আমরা বলবো না বাপু আমরা হারছি, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি, নিশ্চয়ই বলবো না। 2, এরা প্রত্যেকে একসময় তৃণমূলের একেবারে কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল, যাকে তাকে তো লোকসভায় নির্বাচিত করা হয় না, টিকিটও দেওয়া হয় না। এরা প্রত্যেকে মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরা প্রত্যেকে ভেবেছিলেন যে এই রকম অবস্থা চিরদিন চলবে। এই যে আপনারা বলতেন পুরো তৃণমূলটাই চোর, তৃণমূলটাই পচা, তো এরা তো চোর আর পচারই অংশ আপনাদের থিওরি। যেই হোক না কেন, আমার বক্তব্য আগামীকাল আমরা লোকসভায় একটা প্রস্তাব আনলাম, এই তৃণমূলের যারা আমাদের সঙ্গে সকল এনসিপিআইতে যোগ দেয়নি তারাও যদি বলে ফ্লোরে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির এই মতটাকে সাপোর্ট করছি, তো আমরা কি করবো? এই খবরদার সাপোর্ট করবি না। এটা হয় কখনো পার্লামেন্টারি পলিটিক্সে? পার্লামেন্টারি পলিটিক্সে কেউ সাপোর্ট করলে সে সাপোর্ট করতেই পারে, কারণ অ্যাসেম্বলি বা লোকসভার ফ্লোরে কে কাকে সাপোর্ট করবে সেটা সে তো বিল এলে ভোটাভুটি। এরা তো বলছে আমরা এনডিএ ব্লক হিসেবে 20 জনই এনডিএ কে সাপোর্ট করছে। আমার সেখানে আরেকটা কথা বলি, সেটা এই কয়েক মাসের আগে তাহলে ভোটটা কি জন্য হলো? না না, সেই উত্তরটা তো তৃণমূল দিতে পারবে, উত্তর তো আমরা দিতে পারবো না। জনগণের ঘৃণার কথা যখন বলছেন তখন কাকলি ঘোষ দস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই 20 জন বা ওই যে উত্তরপ্রদেশের যিনি প্রার্থী হয়েছিলেন, বিজেপি তো বলেছিল তৃণমূল চোরেদের দল, এবং উত্তরপ্রদেশের সেই প্রার্থী বাংলা থেকে জিতেছে বহরমপুর থেকে, তাকে নাকি হারানোর জন্য, মানে অন্যকে হারানোর জন্য তাকে ব্যবহার করা হয়েছে, সেও ওখানে আছে। মুশকিল হচ্ছে উল্টোটা বলো যে রয়ে গেল কীর্তি আজাদ, সেও তো একটা বাক্য বাংলায় বলতে পারেন না। তাকে তৃণমূল পাঠালো পার্লামেন্টে, আমার বিরোধিতা করার জায়গা কোনটা? আজকে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি আমাদের এখনো বলছি কারণ দিদির নামে একটাও বাজে কথা আমি বলছি, এখন ইউসুফ পাঠান গেল বলে এত খারাপ লাগছে প্রদীপ্ত? না, আমি বলছি যখন মালদা মুর্শিদাবাদ জ্বলছিল তখন ইউসুফ পাঠান চায়ে চুমুক দিচ্ছিলেন, তার বিজ্ঞাপন করছিলেন। মজার কথা যে একজন পরিযায়ী শ্রমিক যিনি বিজেপির নেতা, তাকে যখন ছাড়ানোর জন্য তারা আমাদের নেতারা যায় সেটাও বলতে হয়, কিন্তু এনসিপিআই এখন আছে একজন বাঙালি খুঁজে পাওয়া যায়। 3টে বাক্য, এনসিপিআই থেকে টিএমসি তে যাব, দাবি করব। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমরা আপাতত 2 মাসের জন্য এনসিপিআই তে আছি, পরে টিএমসির জন্য আমি দাবি করব প্রতীকের জন্য। তাহলে সেই প্রতীক নিয়ে এনডিএ, মানে দাদারা যেটা বলতো বিজেমূল, সেই বিজেমূল হবে কি আবার? তৃণমূলের ঘর ভেঙে খান খান, দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। অবশ্য শুধু তৃণমূলই নয়, ভাঙনের শব্দ শোনা যাচ্ছে বিজেপি বিরোধী শিবিরের আরেক দলের ঘর থেকেও, শিবসেনা, অর্থাৎ উদ্ধব ঠাকরের শিবসেনা। তীরধনুক আগেই বালাসাহেব ঠাকরের ছেলের হাত ছাড়া হয়েছে, এবার কি উদ্ধব ঠাকরের মশালও নিবু নিবু? আগের ভাঙনের ক্ষত শুকোনোর আগেই দলের 9 জন সাংসদের মধ্যে 6 জন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা। রবিবার বাসভবন মাতোশ্রীতে সাংসদদের বৈঠক ডেকেছিলেন উদ্ধব ঠাকরে, কিন্তু 5 জন সাংসদ সেখানে হাজির হননি। তারপর থেকেই তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কেউ দাবি করছেন এটা অপারেশন টাইগার, আরও একটা বিজেপি বিরোধী দল ভাঙানোর খেলা। বাল ঠাকরের তৈরি শিবসেনার প্রতীক ছিল বাঘ, কিন্তু মহারাষ্ট্রে শিবসেনার সেই বাঘের মতো দাপট আজ অতীত। বরং শিবসেনার মালিকানায় উদ্ধব ঠাকরের হাত থেকে চলে গেছে একনাথ শিন্ডের হাতে। তার ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের সঙ্গে উদ্ধব শিবিরের সাংসদরা যোগাযোগ রেখে চলছেন বলে সূত্রের খবর। উদ্ধব শিবিরের অভিযোগ, এর জন্য কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে। নেপথ্যে রয়েছে সেই বিজেপি। 15 करोड़ कल रात को दिया, पैसा पहुंच गया ऐसा मुझे इन्फॉर्मेशन है, और बाद में चार्टर फ्लैट में बैठे, पहले पैसा हाथ में दे दो, वो पैसा लिया है लोगों ने, और बाद में चार्टर फ्लाइट दिया, नांदेड़ से, पुणे से,
3 जगह से चार्टर फ्लाइट छोड़े। পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙেছে, মহারাষ্ট্রে কি উদ্ধব ঠাকরের দলের ভাঙার পালা? তারপর কি উত্তরপ্রদেশে ভাঙতে পারে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি? বিশেষজ্ঞরা বলছেন বিরোধী দল যত ভাঙবে তত লাভ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের। তাদের সংখ্যা যত বাড়বে ততই সাংবিধানিক বিল পাশ করাতে তাদের সুবিধে হবে। বিরোধীরা দাবি করছে দেশ জুড়ে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। कल भी जो तृणमूल कांग्रेस के साथ में हुआ है वो देखकर लग रहा है कि बड़ा ये सही नहीं चल रहा है। पार्टी विलीन होना ही, व्यक्ति नहीं विलीन होता है, न ग्रुप विलीन होता है, उसके ऊपर भी एक बहस चल रही है। आदरणीय हमारे ओम बिरला जी जो अध्यक्ष है हमारी लोकसभा के, उनकी पहले एक चिट्ठी लिखी है, उस चिट्ठी में लिखा है जो कुछ भी होगा वो संविधान के तहत जो कलम है, ऐसे कोई भी आएगा, किसी ने आपके सामने स्वाक्षरी की है कि मैं जा रहा हूं, या तो सामने खड़ा है वो तो बताओ। ये जो बाजार चल रहा है पूरे देश में, संविधान की धज्जी रोजाना उड़ाई जा रही है। যদিও বিজেপি এইসব অভিযোগ মানতে নারাজ। এ রাজ্যে তৃণমূল ভেঙে খান খান। আর কোন কোন রাজ্যে বিজেপি বিরোধী দল ভাঙবে, কত দ্রুত ভাঙবে? এই পরিস্থিতিতে কলকাতাতেও মমতাপন্থী তৃণমূলের মাথা ব্যথা বাড়ছে। তাদের মাথার ছাদ নিয়েই কার্যত শুরু হয়েছে টানাটানি। কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের 2টি তলায় তালা ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগে এখানে ঘন ঘন যাতায়াত ছিল তৃণমূল নেতাদের। এই বাড়িটি মডার্ন ডেকোরেটরসের মালিক মন্টু সাহার। তার দাবি, করোনার সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলে এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। অভিযোগ, তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। মেট্রোপলিটনের ওপরে তৃণমূল ভবন কার, তাকে কেন্দ্র করে রীতিমতন বিতর্ক দানা বেঁধেছে। মালিক পক্ষের দাবি 2026 পর্যন্ত তৃণমূল ভবন ব্যবহার করার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু আর নতুন করে কোনো চুক্তি হয়নি। তারা ইতিমধ্যেই থানাতে চিঠি দিয়ে তৃণমূল ভবন খালি করবার জন্য আর্জি জানিয়েছেন। মালিক যেটা সেটা হচ্ছে ভুল তথ্য, উনি জানতেন না, উনি হচ্ছে এগ্রিমেন্টের কপি হয়তো নেননি তখন। আমাদের তো এগ্রিমেন্ট অলরেডি আছে 2027 পর্যন্ত, তাই আমরা এখানেই আছি। বাড়ি ফেরত পেতে ইতিমধ্যে প্রগতি ময়দান থানার দ্বারস্থ হয়েছে মালিকপক্ষ। তাদের দাবি, তৃণমূলের সঙ্গে 3 তলা ও 4 তলা ভাড়া দেবার কোনো চুক্তি হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার এই 2টি তলা থেকে সব আসবাবপত্র বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেয় মডার্ন ডেকোরেটরস কর্তৃপক্ষ। ওর তার ছাপটা ছিল, সেটা আমরা আজকে করেছি, মানে রিগেন করেছি, ওটা আমরা নিয়ে নিয়েছি। মানে এগ্রিমেন্টের মধ্যে ছিল, ফার্নিচার ছিল, মানে প্রপার অফিস ছিল। এবার ওগুলো ঠিকঠাক করে রং টং করে আমাদের একটা কিছু আমরা করবো। আমরা আমাদের যেগুলো ছিল সেই পোর্শনগুলো নিয়ে নিয়েছি। আমাদের এগ্রিমেন্টের মধ্যে যা আছে সেটাই আমাদের আছে। উনি যেটা বলছিলেন যে আমরা মানে জোর করে দখল করে আছি, সেটা সঠিক নয়। তথ্য বলছে যে 31শে অক্টোবর 2027 অবধি আমাদের এখানে আমাদের যে রেন্টাল পোর্শনটা আছে সেটা, সেই এগ্রিমেন্টটা 31শে অক্টোবর 2027 অবধি ভ্যালিড আছে। দিল্লিতেও ঘরছাড়া হতে চলেছে মমতাপন্থী তৃণমূল। বিজয়ী সাংসদ পার্থ ভৌমিকের বাংলো থেকে অফিস সরাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কলকাতাতেও তাদের মাথা ব্যথা বাড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।